দর্শক, একটা আলোচনা শোনাই আপনাদেরকে। দেখেন, আর আরিফ আলমকে গ্রামীণ ব্যাংকে গালি দিয়েছে, সেই জন্য বিনা মামলায় ধৃত হয়ে তারপরে তার নামে মামলা রুজু করা। এখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও তাকে অনুসন্ধান সেগুলোর উত্তর তিনি দিবেন, কোনটা দুর্নীতি কোনটা দুর্নীতি না। কিন্তু মামলা, প্রথম যে মামলাটা করা হয়েছে তার বিরুদ্ধে, যেটা দিয়ে তাকে ধৃত করে রাখা হবে এবং পরে তাকে আটকে রাখতে পারবে না বলছে আবার একটা নতুন মামলা ইস্যু করবে। কেন? সেনাপ্রধানকে গালি দিলে বিচার হয় না, আর গ্রামীণ ব্যাংককে গালি দিলে বিচার। আপনি আরেকটা মজার জিনিস আপনাকে বলি, ওনার সম্পদের হিসাব দিয়েছেন না, উনি তো কারো ঋণ আদায় না করে থাকতে পারেন, 98% ঋণ উদ্ধার করেন। এটাই তো ওনার কৃতিত্ব। গরিব মানুষ নাকি সব ঋণ শোধ করে দেয়, এটা তিনি বলার চেষ্টা করেছেন। গরিব মানুষ ঋণ শোধ করে, বড় লোকেরা ঋণ শোধ করে না, মর্গেজ ছাড়া ঋণ দেয়। ওনার স্ত্রীর একটা ঋণ আছে হিসাবের মধ্যে, দেখবেন 2024-এ বলা হয়েছে এবং 2025-এ বলা হয়েছে ব্যক্তিগত দায় অথবা। আসলে এটা কেন শোনালাম? ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অবসান ঘটেছে তার শাসনের। প্রত্যেকটা সরকার যখন নাকি তার শাসন শেষ করে আর একটা সরকার আসে, তখন পাস্ট গভর্নমেন্টের অনেক দুর্নীতির বিষয়গুলো, অনিয়মের বিষয়গুলো সামনে আসে এবং সেগুলো নিয়ে মামলা হয়। তো কম সময় তো আর, মানে প্রায় 1.5 বছর ক্ষমতায় ছিলেন, এর মধ্যে অনেক অনিয়মের, দুর্নীতির খবর কিন্তু এসছে। এমনকি এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হওয়ার আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার দপ্তর নিয়ে, বা নাহিদ ইসলাম, তাদের দপ্তর নিয়েও অভিযোগ আছে। অন্যান্য উপদেষ্টাদের বিষয়েও অভিযোগ আছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস কতগুলো 17টা না 18টা লাইসেন্স নিয়েছেন, এটা কি নিয়ম মাফিক লাইসেন্স নিয়েছেন কিনা, কি কি চুক্তি করেছেন, এই টোটাল বিষয়গুলো নিয়ে এখন সব মন্ত্রীরা বলছেন তদন্ত হবে এবং সেগুলো উদ্ঘাটিত করা হবে। দেখলাম সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, নানান রকম কথাবার্তা বলছেন। এখন এই সরকার এসে কি শুধুমাত্র ওই আওয়ামী লীগ সরকারের আমলের বিষয়গুলোই খোঁজাখুঁজি করবে, নাকি পাস্ট গভর্নমেন্টের যেই কথাগুলো বেশ গণমাধ্যমে এসছে, ফলাও করে প্রচার হয়েছে, রিপোর্ট হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু তদন্ত হয়েছে, সেগুলো ধরা হবে কিনা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকে খুব দুর্নীতিমুক্ত, একেবারে সৎ, স্বচ্ছ, এটা কিন্তু অনেকে মনে করে না। যেমন দেখেন, ওই যে আব্দুল তুষার কি বলছেন যে সেনাপ্রধানকে গালি দিলে কিছু হয় না, তার কিছু হয় না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে তার কিছু হয়। তার প্রমাণ হচ্ছে আনিস আলমগীর। আনিস আলমগীর কারাগারে কেন? তিনি তীব্র সমালোচক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো এটা কি প্রতিহিংসা কিনা? তিনি আনিস আলমগীর জামিনে ছাড়া পাবেন কিনা? কারণ তাকে গ্রেপ্তার করার পরে তাকে মামলা দেওয়া হয়েছে, তারপরে আবার তার বিরুদ্ধে ব্যক্তিগত আয় ব্যয়ের হিসাব নিয়ে মামলা হয়েছে। তো এই বিষয়গুলো কি এভাবেই যাবে? প্রতিহিংসামূলক যেই মামলাগুলো, সেগুলির কি হবে? বহু শত শত মামলায় অনেকে কারাগারে আছে, সেগুলো মুক্ত হবে কিনা? ইউনূস সরকারের আমলে যে সমস্ত সংগঠিত অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেগুলো কি তদন্ত করে তার একটা সুরাহা হবে কিনা? তদন্তে কি বের হয়ে আসবে কিনা যে না, কোনো দুর্নীতি হয়নি, একদম ঠিকঠাক ছিল? এই বিষয়গুলো কিন্তু এই সরকারের জন্য 15 বছরের সাথে ইউনূস সরকারের শাসনামলটাও যুক্ত হবে কিনা? যুক্ত হইলে কিন্তু অন্যরকম চ্যালেঞ্জ। কারণ 15 বছরে তো আওয়ামী লীগের দুর্নীতি অনিয়ম আছেই, তার সাথে কিন্তু আবার 15 মাসের দুর্নীতি অনিয়মের বিষয়গুলিও তদন্ত করতে হবে। তাহলে বুঝতে পারছেন পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল। একটা ভিডিও দেখাই, তারপরে একটু কথা বলি। আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা মনে করি এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনে এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে, তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। এই যে আওয়ামী লীগের, দর্শক বুঝতে পারছেন যে বিপদটা টের পাচ্ছে কিন্তু এনসিপি। কারণ আওয়ামী লীগের কার্যালয় বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী 10টি জেলায় ইতিমধ্যে খুলেছে এবং যেহেতু বিএনপি এখন নমনীয়,
বিএনপি এটা ফোকাস না, কিন্তু সরকারের এখন যে নীতিটা তাতে অফিসিয়ালি বলবে না, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, ফলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা মানে তার তৎপরতাটাকে অ্যালাউ করা। তো দেখলাম একটা থানার ওসি বলছে যে এরকম তো খোলার কথা না, আচ্ছা আমরা তদন্ত করছি। কিন্তু এটাও একটা কৌশল, হয়তো সরকার বাধা দেবে না। আবার এই যে বিভিন্ন জায়গায় যখন নাকি অফিসগুলি খোলা হবে, তখন তীব্রভাবে প্রতিবাদ বিক্ষোভ হবে, সেটাও কিন্তু করাটা মুশকিল। দুইটা কারণে মুশকিল। মুশকিলটা হচ্ছে জামাত এবং বিএনপি দুই দলই কিন্তু তৃণমূলে আওয়ামী লীগকে কথা দিয়েছে যে তোমরা আমাকে ভোট দাও, আমরা তোমাদেরকে বাধা দেব না, নির্বাচনের পর স্বাভাবিক হয়ে যাবে। এখন সেই কথা অনুযায়ী কিন্তু তারা কার্যক্রম করছে। এখন আপাতত বিএনপি এবং জামাত একটু বেকায়দায় পড়েছে, যদিও সবচেয়ে বেশি বেকায়দা হয়তো বিএনপি, কারণ বিএনপি স্টেপ নিচ্ছে না। জামাত এখন হয়তো অস্বস্তির মধ্যে আছে, তারা কথা দিয়েছে সত্য, কিন্তু এখন তো তারা সরকারি দলে নেই, ফলে তারা এখন আওয়ামী লীগকে অ্যালাউ করবে কেন? আর আওয়ামী লীগকে অ্যালাউ করা মানে হচ্ছে বিএনপির চেয়ে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামাত ইসলাম। এবং এই কারণে হয়তো বিএনপি আস্তে করে বলছে যে এখন আওয়ামী লীগের কার্যালয় খুলুক, এবং আওয়ামী লীগের সঙ্গে জামাতের ঝামেলা যত বাড়তে থাকবে তারা একটা সেফ সাইডে থাকবে। অর্থাৎ এখন জামাত এবং এনসিপি দুই দলের জন্যই কিন্তু এখন আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। বিএনপির কাছে পৌঁছাতে গেলে তার আগে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, এবং আওয়ামী লীগ জানে যে এই সরকার পতনের আন্দোলনে সবচেয়ে বেশি সোচ্চার ছিল জামাত এবং এনসিপি। জামাত আর এনসিপিকে অবশ্য তারা একটা শক্তি মনে করে, তারা মনে করে এটা একটা মৌলবাদী উগ্রবাদী শক্তি। ফলে বিপদের দিক থেকে সবচেয়ে বিপদে আছে এনসিপি। এনসিপি সাংগঠনিকভাবে তেমন শক্ত কোনো পজিশন নেই, তাদের বিভিন্ন পকেটে পকেটে কিছু জনসমর্থন আছে, কিন্তু যেখানে অল্প বিস্তর জনসমর্থন আছে সেই জায়গায় কিন্তু ঝামেলা হবে এই যে আওয়ামী লীগের তোপের মুখে এনসিপি আরো কোণঠাসা হয়ে যাবে, এবং আওয়ামী লীগ যদি তাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা যদি ওঠানো যায় বা উঠে যায়, কার্যক্রম নিষিদ্ধ এই ফর্মুলাটা বা এই বিধানটা যদি উঠে যায়, তাহলে আগে বিপদে পড়বে এনসিপি, তারপরে বিপদে পড়বে হচ্ছে জামাত। এমন হইতে পারে পরে এই দুই বিপদ প্রোটেকশনের জন্য তখন বিএনপির পতাকার তলে হাজির হইতে পারে। হয়তো সামনের আমরা রাজনীতিতে সেটাই দেখব যে আগামী নির্বাচন আসতে আসতে আবার সেই আগের মেরুকরণ, আওয়ামী লীগ একদিকে, আওয়ামী লীগ জাতীয় পার্টি, ভঙ্গুর জাতীয় পার্টি একদিকে, আর বিএনপির নেতৃত্বে আবার সেই জামাত এনসিপি। এই মেরুকরণটাও কিন্তু অসম্ভব না, কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই দর্শক।